আছেন সাবেক রাষ্ট্রদূত এবং সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয় ডক্টর খলিলুর রহমান। ডক্টর খলিল, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং খুব সঙ্গত কারণেই প্রথমেই যে প্রশ্নটি করতে হচ্ছে, বুধবার প্রথমবারের মতন শেখ হাসিনা সরাসরি, যদিও অডিও কানেকশনের মাধ্যমে, তিনি সরাসরি সংবাদ সম্মেলনে এলেন, কথা বললেন। তার এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি কড়া বিবৃতি দিয়েছে, সরকারের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে এটির মধ্য দিয়ে কি ভারত বাংলাদেশের যে শিথিল সম্পর্ক সেটি আরো অবনতির দিকে যাচ্ছে, অনিশ্চয়তার দিকে যাচ্ছে? কি মনে হয় আপনার? প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই আমাকে যুক্ত করার জন্য, এবং যারা এই অনুষ্ঠান দেখবেন তাদেরকে আমি অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। আমি কালকের ওই সংবাদ সম্মেলনের বিষয়টি দেখলাম, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জন শেয়ার করেছে, শুনেছি। এবং আজকে যে প্রতিক্রিয়ার কথা আপনি বললেন, আমার মনে হয় আপনি বোধহয় পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত যে প্রেস সেটির কথা বলছেন। এবং সেটি আমাদেরই এক কলিগ আমাকে আজকে সকালে পাঠিয়েছেন, এবং উইথ হিজ ওন অবজারভেশনস। আমার প্রথম টেক হলো যে প্রেস রিলিজ সাধারণত এত বড় হয় না। প্রেস রিলিজ এমন ভাবে হয় যেখানে অনেক অব্যক্ত কথা ব্যক্ত হয়ে যায়, কিংবা ব্যক্ত কথা অব্যক্ত থেকে যায়। দ্যাট মিনস কিপিং দি ডোরস অফ ডায়ালগ অ্যান্ড ডিপ্লোম্যাসি ওপেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে কালকের সংবাদ সম্মেলনের পরে কিংবা ওই প্রেস রিলিজের পরিপ্রেক্ষিতে আমাদের যে সম্পর্ক বর্তমানে আছে, খুব যে আমি বলবো যে ফ্রেন্ডশিপ আমাদের মধ্যে দেখা যাচ্ছে সেটা নয়। যেভাবে আছে আমার মনে হয় না এর চেয়ে কোনো অবনতির দিকে এটা যেতে পারে। যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমাদের ছিল হয়তো বা অতটা এখন নেই। একটু খোলামেলা আলোচনা যদি করতে চাই, আপনি নিশ্চয়ই আপনার ডিপ্লোমেসির জায়গা থেকে, দীর্ঘদিনের যে কূটনৈতিক অভিজ্ঞতা, সেই জায়গা থেকে আপনি কথা বলছেন এবং খুবই ফরমাল কথা বলছেন। আমি এটি বলতে বাধ্য হচ্ছি, কিন্তু বাস্তবতা আসলে কি বলে? যেমন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি, সেখানে বাংলাদেশকে উল্লেখ করে বলা হচ্ছে যে বাংলাদেশ কখনো ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হবে না, কখনো কারোর করদ রাষ্ট্রে পরিণত হবে না। ভারতের পক্ষ থেকে আপত্তিকর এর মধ্যে অনেক কিছু হয়েছে, আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাদের যে আপত্তিকর বিষয়গুলো সেগুলো বাধা হয়ে দাঁড়াচ্ছে। নিশ্চয়ই সেটি স্বীকার করতে হবে। সীমান্ত ইস্যুতে যে মানে কুশেনের চেষ্টা কিংবা হত্যাকাণ্ড, আরো অনেক ইস্যু নিশ্চয়ই রয়েছে। কিন্তু এই বিষয়গুলো অনেক বেশি সমালোচিত হচ্ছে, বিতর্কে জন্ম দিচ্ছে। করদ রাষ্ট্রে পরিণত হবে কি হবে না সেটি অন্য কোনো রাষ্ট্রকে যখন ফরমালি আহ তাদের উদ্দেশ্যে কিছু বলা হচ্ছে, তখন এটি বলে কি আমাদের নিজেদেরকে ছোট করার চেষ্টা, নাকি এক ধরনের আহ সংঘাত, মানে পরোক্ষভাবে সংঘাতে চলে যাওয়া? আপনার কি মনে হয় আসলে? এটা আসলে তো এখন তো বোঝেন যে বিষয়টি অত্যন্ত সেন্সিটিভ। তবে আমি মনে করি যে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, এবং ভারতও সেরকম একটি দেশ, এবং ভারত আমাদের যে ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে স্বীকার করে। অতএব কারো করদ রাজ্যে কিংবা ক্লায়েন্ট রাষ্ট্রে পরিণত হওয়ার কোনো প্রশ্নই আসা ঠিক নয়। এবং আমি মনে করি যে এই ধরনের হয়তো বা ওয়ার্ডিং হয়তো বা না থাকলে, না করলেই ভালো হতো। কারণ আমরা বলে আসছি যে আমরা সমতার ভিত্তিতে, সাম্যের ভিত্তিতে সবার সাথে বন্ধুত্ব চাই, এবং যাতে আমরা শান্তিপূর্ণ সহাবস্থান দুটি দেশ করতে পারি, এবং নিজেদের যে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো আছে যার যার জায়গা থেকে সেগুলো যাতে আমরা সমন্বিত রাখতে পারি। আমি যে কথাটি বলবো এখন আসলে, উইথ ডিউ রেসপেক্ট টু মাই কলিগস, আমি আমলাতন্ত্রের কথাই বলবো যে লাইক আদার ক্যাডার, আদার মিনিস্ট্রিজ, আমাদের ফরেন মিনিস্ট্রিতেও এই প্রফেশনালিজমের দিক থেকে আমার মনে হয় যে অনেক ঘাটতি ইদানিং আমরা লক্ষ্য করছি। এখন পলিটিক্যাল গভর্নমেন্ট অনেক কিছু চাইতে পারে, এবং গভর্নমেন্টের ভিতরে অনেক এলিমেন্টস থাকে, অনেক এলিমেন্টস থাকে যারা খুবই রাইটিস্ট, অনেকগুলো লেফটিস্ট। তো এইগুলোকে ম্যানেজ করার দায়িত্ব সরকার তো চাইতে পারে এরকম বলো, কিন্তু আমি মনে করি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন তাদের দরকার উচিত যে কিভাবে আমরা এই মডারেশনটা করতে পারি, হোয়াইল নট গিভিং আপ।
আমার ইন্টারেস্ট, যে আমাদের স্বার্থ সমুন্নত রেখে কিভাবে আমরা এই যে রিটোরিক থেকে বেরিয়ে এসে এমন কিছু ভাষা, এমন কিছু সেন্টেন্স আমরা প্রয়োগ করতে পারি যেগুলো অফেন্সিভ মনে হবে না। এবং সেই কনটেক্সটে আমি বলবো যে আসলে এই মুহূর্তে আমার মনে হয় যে অনেকেই তো আসলে রিটায়ারমেন্টে চলে গেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র পজিশনে বোধহয় সেরকম আহ, দক্ষ লোক এই মুহূর্তে হয়তো বা অতটা আমার মনে হচ্ছে না যে আছে। এবং সবচেয়ে বড় কথা কি, এইসব লোকের সাহসের একটু দরকার আছে। আপনি শুধু ফরেন সেক্রেটারি হলেই হবে না, সেক্রেটারি ইস্ট ওয়েস্ট মাল্টিলেটারাল হলেই হবে না। আপনাকে দেখতে হবে যে অ্যাট দি এন্ড অফ দি ডে ইউ আর প্রোটেক্টিং দি ইন্টারেস্ট অফ দি কান্ট্রি। আমাদের মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রির কথা বলবো, আমরা কিন্তু সবসময় কিন্তু উই সার্ভ দি গভর্নমেন্ট অফ দি ডে। কে কি ভাবে অতীতে করেছে বা কে কোন মতদর্শে বিশ্বাসী, সেটি কিন্তু কখনোই বিবেচনায় আসেনি। সেক্ষেত্রে যেটা প্রফেশনালিজম, সেটি বেশি গুরুত্ব পেয়েছে। আমি মনে করি যে এই সাহসের এটা দরকার আছে, এবং দরকার ছিল পলিটিক্যাল লিডারশিপকে বলা যে এগুলো বলা যাবে না, এটা করা যাবে না, এটা করলে এটা হবে। তারপর যদি তারা দিচ্ছে নাও ইউ ডু ইট, দেন ইউ ডোন্ট হ্যাভ এন অপশন। বাট এই জিনিসটি বলার জন্য আপনার সাহস থাকা দরকার, আপনার সেই বিচক্ষণতা থাকা দরকার, যেটি আমার মনে হয় ইদানিং আমি একটু একটু ঘাটতি দেখছি। এবং এই প্রফেশনালিজমের দিক থেকে দেশের সার্বিক স্বার্থ রক্ষা করার পার্সপেক্টিভ থেকে আমি মনে করি যে আমাদের ভোটারদের খোলামেলা হওয়া দরকার আছে। অ্যাটলিস্ট পলিটিক্যাল লিডারশিপ দে আর দি মাস্টার। আপনি বলেন যে দিস আর দি প্রস অ্যান্ড কনস, সো দ্য ডিসিশন শুড বি ফাইনালি দেয়ার্স। কিন্তু আপনাকে এটা বলতে হবে যে এটা না বললে বোধহয় ভালো হতো, কিংবা এইভাবে বলা যায়। তো আরেকটি কথা আমি বলতে চাই যে এই যে কালকে যে কনফারেন্সটা হলো, প্রেস কনফারেন্স, এটা তো অনেক ফোরগান কনক্লুশন ছিল, যেটা হবে হবে, এবং আমরা সবাই জানতাম, সরকার জানতো, ফরেন মিনিস্ট্রি জানতো। ইফ আই আর দেয়ার, আমি তো এর ড্রাফট আগের থেকে তৈরি করে রাখতাম, যে আমরা জানি যে কি বলতে পারে, দুই তিনটে ভাষা তৈরি করে রাখতে না, দিস ইজ হোয়াট উই ক্যান ডু। আপনি উনি বলার পরে লম্বা এক পৃষ্ঠা আপনি প্রেস রিলিজ, আমি তো এত বড় প্রেস রিলিজ খুব কম দেখেছি, কোথাও এরকম দেখিনি। পুরো এই পৃষ্ঠা। প্রেসটা যখন দেওয়া হয়েছে তখন সংশোধন করা হয়েছে একাধিকবার আমি যতদূর জানি, আমার যদি ভুল না হয়ে থাকে 7-8 বার সংশোধন করা হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যেটি আপলোড করা হয়েছে সেটি এডিটেড অপশন দেখাচ্ছিল বেশ দফায় দফায় আর কি। তো বা এর মধ্য দিয়ে আপনি যেটা বলছেন যে পেশাদারিত্বের অভাব যারা এগুলো করছে, অথবা কূটনৈতিক অভিজ্ঞতার অভাব, আহ বিষয়টি কি এমন, আমি যদি উল্টো ভাবে একটু বলি, যে সরকারের মধ্যে যারা পররাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ জায়গাগুলোতে রয়েছে, এক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মিস্টার হুমায়ুন কবির, এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়াহিদ, আমরা দেখলাম যে এদের একজনকে হঠাৎ করে থামিয়ে দেওয়া হলো। আমি সরাসরি বলছি, পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির কোনো কোনো কথাবার্তায় সরকার কখনো কখনো বিব্রত বোধ করেছে। শামা ওয়াহিদ খুব ধীর স্থির ভাবে কথাবার্তা চালিয়ে আসছেন, বক্তব্য দিচ্ছেন বিভিন্ন ইস্যুতে। আর ডক্টর খলিল সাহেব তো তিনি জাতিসংঘের বিষয় নিয়ে এখন অনেক ব্যস্ত। তো সরকারের মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি, বিশেষ করে পররাষ্ট্র মন্ত্রণালয়, এটা সত্য কথা। এখন এইটা কি কেউ সাবোটাজ করার চেষ্টা করছে, নাকি আসলে যোগ্য লোকের অভাব? এডিটেড ভার্সন যেটি আপনি বললেন, এটা যে সত্য হয়, ডেফিনেটলি তারা নিজেরা বুঝতে পেরেছে যে ওয়ার্ডিং গুলো ঠিক হয়নি। এবং এই জন্য আমি বললাম যে দে শুড হ্যাভ টেকেন প্রিপারেশন ইন অ্যাডভান্স। যে প্রেস রিলিজ আগেও আমরা দেখেছি সবসময় দেওয়া হয়েছে, প্রেস রিলিজ তৈরি করে রাখা, সেটা বা যেহেতু এটা ভারতের সাথে এবং অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়, এটা আগে থেকেই আসলে দরকার ছিল যে আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং অ্যাডভাইজার এদের সাথে দেখানো, এদের এদের মতামত নেওয়া। আমার যেটি মনে হয় এটা হতে পারে, আমি জাস্ট ইট ইজ মাই স্পেকুলেটিং হুইচ ইজ নট গুড। এখন অনেক সময় কিন্তু প্রেস রিলিজ কিন্তু অনেক সময় সংশ্লিষ্ট মিশন থেকেও কিন্তু আসে। আমি ইন দিস কেস আমি ডেইলির কথা বলছি, ডেইলিতে যারা ওখানে কর্মরত আছেন, ওখানে যারা প্রেস মিনিস্টার আছেন, হাই কমিশনার, তাদেরও কিন্তু অনেক ইনপুটস নেওয়া হয় যে
কারণ তারা তো অন দ্য গ্রাউন্ড, দে নো যে কি বলা যেতে পারে, কি বললে ইমপ্লিকেশন কি হবে। তো আই ডোন্ট নো হাউ ইট হ্যাপেন্ড, কিন্তু এই এডিটেড ভার্সন যেটি আপনি বললেন, এটি কথা শুনে মনে হচ্ছে যে দে লেটার রিয়েলাইজড দ্যাট it কিন্তু could have been রিয়ালাইজেশনটা এলে তো prepared otherwise. রিয়ালাইজেশন যদি এসেই থাকে, তাহলে তো যে শব্দগুলো পরবর্তীতে রয়ে গেল সেগুলো থাকার কথা নয়। আ- আ- আমি সেই জায়গা থেকে আরেকটা প্রশ্ন করতে চাই যে সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে আন্তরিকতা কতটুকু আছে কি নেই তা নিয়ে বিতর্ক রয়েছে, আমি সে প্রশ্নে না যাই। কিন্তু আহ শেখ হাসিনা যেন সেখানে বসে, দিল্লিতে বসে কোনো ধরনের রাজনৈতিক বক্তব্য না দেয়, রাজনৈতিক কথাবার্তা না বলে, উস্কানি না ছড়ায়, এরকম কথা তো সেই ডক্টর ইউনূসের সময় থেকেই আহ বলা হচ্ছে, দাবি করা হচ্ছে। হ্যাঁ, কিন্তু ভারত সবসময় বলছে যে তারা ব্যক্তির স্বাধীনতা হস্তক্ষেপ করে না, এবং আবার এই কথাও বলছে শেখ হাসিনা দিল্লির মাটি, ভারতের মাটি ব্যবহার করে কোনো রাজনৈতিক বক্তব্য বা রাজনীতি করার সুযোগ পাবেন না। কিন্তু সরকার যেটি বলছে যে এত সব আবেদনের পরেও এই বিবৃতিতে যেটি উল্লেখ করা হচ্ছে, আমি যদি কোট আনকোট আপনাকে একটু নিঃশব্দ করেছেন, তারপরে দর্শক উদ্দেশ্যে যদি বলি যে সার্বভৌম সমতা, পারস্পরিক শ্রদ্ধা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং জাতীয় মর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক ও ফলপ্রসূ সম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ, এবং সেইগুলো আমরা বারবার অনুরোধ জানিয়ে আসছি, তার বক্তব্য থেকে শুরু করে ইত্যাদি ইত্যাদি বিষয়ে, ফেরত দেওয়ার বিষয়ে। একটা পর্যায়ে এসে বলা হচ্ছে যে উল্টো তাকে গণমাধ্যমের সঙ্গে প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়া দুই দেশের সুসম্পর্ক উন্নয়নে ক্ষতিকর এবং বাংলাদেশের জনগণের অনুভূতিতে আঘাতকারী। আহ এই শব্দগুলো প্রেস রিলিজের জন্য কতটুকু আহ যথোপযুক্ত? আর দ্বিতীয় কথা হচ্ছে যে ভারত আসলে শেখ হাসিনাকে ব্যবহার করছে কিনা, বাংলাদেশের রাজনীতিতে হস্তক্ষেপ করছে কিনা? আহ, আমি এত স্পেসিফিক বা কোনো কোনো উত্তর না দিয়ে যেটা বলতে চাই যে ডিপ্লোমেসি একটা কথা আছে, মেগাফোন ডিপ্লোমেসি, আপনি হয়তো বা জানেন, যেটা আমরা আমাদের দেশে ইউনূস সাহেবের সময় থেকে দেখেছি, যে আপনি পত্রিকায় ঘোষণা দিলেন, কিংবা কোনো বক্তৃতায় গিয়ে বললেন, কিংবা এই প্রেস রিলিজও কাইন্ড অফ এই ধরনের প্রেস রিলিজ, মেগাফোন ডিপ্লোমেসি, আমি এই করব সেই করব। তো এখন আপনি যদি একসাথে না বসে আহ যে কোনো সমস্যায় যদি আপনি একসাথে বসেন, সেটার সমাধান সম্ভব। এখন এই মেগাফোন ডিপ্লোমেসি ইজ নট ওয়ার্কিং বিটুইন বাংলাদেশ অ্যান্ড ইন্ডিয়া। আপনাকে বসতে হবে, এই বসাটাই আসলে হচ্ছে না। আমার মনে আছে সেই 2024-এর শেষের দিকেই বোধহয় ভারতের পররাষ্ট্র সচিব আসলেন। দ্যাট ইজ দ্য অনলি মিটিং সেক্রেটারি লেভেলে, আর কিন্তু হয়নি। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকও তো হয়নি। ওনারা বিভিন্ন জায়গায় অন্য কনটেক্সটে মিট করেছেন, কিন্তু ফর্মাল যে বৈঠকগুলো সেগুলো কিন্তু আমি মনে করি না সেইভাবে হয়েছে। ইউনূস সাহেবের সাথে বিমস্টেকে দেখা হয়েছে, সেটাও তো আমরা জানি কিভাবে কেন। তো এই জন্য এই মেগাফোন ডিপ্লোমেসিটা ছাড়তে হবে। আমি মনে করি যে এই ধরনের প্রেস রিলিজ অনেকটাই সেরকম আর কি। আপনি একই কথা, এর চেয়েও আরো করা কথা আপনি দুজন একসাথে বসে বলতে পারতেন যে ভাই এটা করা যাবে না, ইট ইজ রিয়েলি অ্যাফেক্টিং আওয়ার ডোমেস্টিক পলিটিক্স। কিন্তু এইভাবে ঘোষণা দিয়ে বলে তারপরে আপনি কথা না বললে কোনো কিছুর সমাধান হবে না। আমি সবসময় ইয়েনে চাকরি করেছি, এবং ডায়ালগের গুরুত্ব অপরিসীম। যে আপনার একসাথে বসা, একসাথে কথা বলা, এটির যে কি ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা আসলে মূল্য দিচ্ছি না। আমার মনে হয় যে দিস ইজ দি অনলি অপশন রিমেইনিং। এই জন্যই আসলে আমি এখনো বিশ্বাস করি, মনে করি যে আমাদের শীর্ষ পর্যায়ে বৈঠক হওয়ার দরকার আছে। এবং আগেও যেটা আমি বলেছি যে ব্রিক্স সামিটের সাথে যদি সেই বাইলোটাল ভিজিটটা যুক্ত করা যায়, অনেক কিছুরই সমাধান হবে। এখানে আমি একটি কথা বলতে চাই। অনেক সময় হয় কি যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে একটা মিডিয়েশন দরকার হয়। উই হ্যাভ ওয়ান্ডারফুল রিলেশনস উইথ দি ইউনাইটেড স্টেটস নাও, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বা প্রধানমন্ত্রী তারেক রহমান এই কদিন আগে চার্জ গড় আসলেন। সো হোয়াই ডোন্ট ইউজ
the US mediation in really bridging the difference between Bangladesh and India. এবং আমি মনে করি Sergio Gor is the right person because he is not only a US ambassador to India, but also the special envoy of President Trump for Central and South Asia. So আমি যদি ফরেন মিনিস্ট্রিতে থাকতাম, I would have taken this path that whether we can use a country that is friendly to us and friendly to them, and to really resolve the differences. In addition to just having met bilaterally, যেটা এবং BRICS summit is a good opportunity for that. ভারত তো বারবার আহ্বান জানাচ্ছে আমাদের প্রধানমন্ত্রীর যাতে সফরটি হয়। আবার এটি তো দীনেশ ত্রিবেদী তিনি দুদিন আগে মন্তব্য করলেন যে ভারত মুখিয়ে আছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সফর কখন হয়, বাংলাদেশ প্রধানমন্ত্রীর সফরের কথা বলা হচ্ছে যে কখন হয় সেই জন্য মুখিয়ে আছে। আবার বাংলাদেশের নীতি নির্ধারণের পর্যায় থেকেও মন্তব্য করা হচ্ছে যে ভারত উদ্বিগ্ন হয়ে আছে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে কেন্দ্র করে, তার এই বিষয়টি ঘিরে। যদি তাই হয়, কেউ তো অস্বীকার করছে না, তাহলে আসলে বিপত্তিকে বাধাটা কোথায়? ভারত সরকারের বক্তব্য অনুযায়ী ভারতের দ্বিচারিতা, যে তারা একদিকে বলছে সম্পর্ক উন্নয়ন করতে চায়, আর একদিকে সরকারের দৃষ্টিতে ফ্যাসিবাদের হোতা তিনি ওখানে রাজনৈতিক চর্চা করছেন, নাকি আমাদের এখান থেকে কোনো সিদ্ধান্তহীনতা, আমাদের সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত না নিতে পারার সক্ষমতার অভাব? কি মনে হয় আপনার, বাধাটি আসলে কোথায়? আমি মনে করি যে দুই তরফে উদ্যোগ নিতে পারে। এটা ঠিক যে আপনি যেটি বললেন এগুলো আমরাও শুনেছি, এবং যেটা আমরা জানি যে স্পিকার যখন এসেছিলেন, ভারতীয় লোকসভার স্পিকার, উনি ওই দাওয়াতপত্র দিয়েছেন মৌখিকভাবে কিংবা ইন রাইটিং, আই ডোন্ট নো। এখন সেদিন তো যে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মুখপাত্র, উনি বললেন যে দ্যাট ইনভাইটেশন ফর bilateral ভিজিট স্টিল স্ট্যান্ডস। ঠিক আছে, তো আরেকটি ইনভাইটেশন সরাসরি ইন রাইটিং ফর্মালি পাঠালে দোষ কি ভারতে? That you will be coming as BIMSTEC chairman to attend the big summit, and we also would like to invite you to have the bilateral visit at the same time, after or before the summit. So that can be done also by India. এবং একই সাথে আমি মনে করি যে বাংলাদেশ যে কান্ট্রি, আমাদের যেটা চিরাচরিত যেটা পররাষ্ট্রনীতি ছিল, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমি বলছি না যে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন হলে আমরা অন্য কোনো দেশের সাথে আমরা শত্রু হয়ে যাবে কিংবা তাদের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয়ে যাবে। আমরা সবার সাথে সম্পর্ক ভালো রাখতে চাই আমাদের জাতীয় স্বার্থে। এটা আমি মনে করি যে এটি মোটেই আমাদের জন্য কোনো ভালো কিছু নয় যে একটা দেশের জন্য আমরা আরেকটা দেশের সাথে সম্পর্ক রাখবো না। আমি যদি বলি ব্লান্টলি যে পাকিস্তানের জন্য আমরা ভারতের সাথে সম্পর্ক রাখবো না, কিংবা ভারতের জন্য পাকিস্তানের সাথে সম্পর্ক রাখবো না, দিস ইজ রং। আমি মনে করি দিস ইজ রং। আমাদের কথা যে আমাদের দেশের স্বার্থে, জনগণের স্বার্থে, যেটি যার সাথে আমাদের সম্পর্ক রাখা দরকার তার সাথে আমরা রাখবো। Our relation with India or Pakistan should not depend on any other country. এই মতবাদে আমাদের বিশ্বাসী হতে হবে। এখন যদি আপনি সেটা না করেন যে না, আগের সরকারের সময় আওয়ামী লীগের সাথে ভারতের খুব ভালো সম্পর্ক ছিল, আমরা এখন খারাপ সম্পর্ক রাখবো, কিংবা পাকিস্তানের সাথে তখন খারাপ সম্পর্ক ছিল, এখন পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখবো। I think these are wrong policies. যে কোনো গভর্নমেন্টের জন্য আমরা যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক আমরা উন্নয়ন করব। পাকিস্তানের সাথে আমাদের সমস্যা আছে, আমরা তো বলতেছি যে তোমাদের ৭১ জনে অ্যাপোলজি চাইতে হবে, আমাদের যে টাকা পয়সা যেগুলো তোমাদের কাছে আছে কত $1 বিলিয়ন সেগুলো দিতে হবে। উই কিপ অন ডিমান্ডিং দ্যাট, এট দি সেম টাইম উই ক্যান অলসো ট্রানজেক্ট উইথ দেম। এবং অ্যাকর্ডিংলি যে ইন্ডিয়ায় তো আমাদের বললাম যে বিগেস্ট নেইবার, ৪,০৯৬ কিলোমিটার বর্ডার তাদের সাথে, এবং আমাদের কালচারালি আমরা কানেক্টেড, অনেক দিক থেকে আমরা কানেক্টেড।
তো সেই ক্ষেত্রে যে আমাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক থাকলে ভারতের সাথে সম্পর্ক রাখা যাবে না, তা তো না। এটা হতেই পারে না। আমরা ভারত থেকে বিদ্যুৎ আনছি না, ভারত থেকে চাল আনছি না, পেঁয়াজ আনছি না। হ্যাঁ, তো সমস্যাটা কোথায়? যদি কোনো গোষ্ঠী যদি সরকারের ভিতর থেকে যদি এগুলো বাধা দেয়, আই থিঙ্ক দে আর এন্টি ন্যাশনাল। আমি ব্লান্টলি বলবো যে এর সাথে সম্পর্ক রাখা যাবে না, ওর সাথে রাখা যাবে না। আপনি যদি দেশের সরকার প্রধান হওয়ার যদি সরকার যদি আপনি থাকেন, সেই সরকারের দায়িত্ব যে দেশের সাথে যেটি ভালো সেটি করার। যে এই কোনো বিশেষ গোষ্ঠীর কিংবা কোনো একজনের কথা তাদের স্বাস্থ্যের জন্য আপনি যদি সেটি করেন, তাহলে তো আপনার জনগণের সরকার হলো না। গভর্নমেন্ট শুড বি ফর দি পিপল, ফর দি কান্ট্রি। অনেক অনেক ধন্যবাদ অ্যাম্বাসেডর ডক্টর খলিলুর রহমান, আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনি ভালো থাকবেন। নিশ্চয়ই দর্শক আপনারা যারা শুনছেন আপনারা ভালো থাকবেন। আমরা অপেক্ষায় যে আমাদের পররাষ্ট্রনীতিতে এটি অবশ্যই আমরা প্রার্থনা দিই যে সবার সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে